শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে জানালো কেন্দ্রীয় সরকার। মানব পাচার প্রতিরোধে মালয়েশিয়া বাংলাদেশ বৈঠক, ভুক্তভোগী নারীদের উদ্ধার, নিরাপদ আশ্রয় ও প্রত্যাবাসন সহজ করার সিদ্ধান্ত। সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, লোহিত সাগর, পারস্য উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে 14 দেশ। ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজা পুনর্গঠনের শর্তে অস্ত্র সমর্পণে রাজি হামাস, যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। এবং পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত 32, কাইকোরামে তুষার ধসে নিখোঁজ 10 পর্বতারোহী, 4 জনের মরদেহ উদ্ধার। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে একথা জানানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার দেশটির সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। মালয়েশিয়ায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে দেশটির বিশেষ দপ্তর অটিপসম এর সঙ্গে বৈঠক করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডেপুটি হাই কমিশনার মুসাম্মাদ শাহনারা মনিকা। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে ছিলেন অটিপসমের পরিচালক আশানি বিন লাজ্জানি। বৈঠকে পাচারের শিকার নারী ভুক্তভোগীদের উদ্ধার, নিরাপদ আশ্রয় ও প্রত্যাবাসনের সহজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। পাশাপাশি যৌথ সচেতনতামূলক কর্মসূচি পালন এবং অপরাধীদের শাস্তিতে আইনি প্রক্রিয়া জোরদারের বিষয়ে সম্মত হয় উভয় দেশ। এতে হাই কমিশনের শ্রম কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম, কাউন্সিলর ফিরোজ রাব্বানি ও ফার্স্ট সেক্রেটারি ফাল্গুনী বাগচি উপস্থিত ছিলেন। লোহিত সাগর, বাবেল মানদেব প্রণালী ও এডেন উপসাগরের নিরাপত্তায় নতুন সামরিক জোট গঠন করেছে সৌদি আরব। মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামের এই জোটে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশও। বিশ্বের গুরুত্বপূর্ণ এই বাণিজ্য ও জ্বালানি রুট রক্ষায় সম্মিলিত নিরাপত্তা কাঠামো হিসেবে এই জোট কাজ করবে বলে জানিয়েছে সৌদি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী থেকে উত্তেজনা ছড়িয়েছে লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালী পর্যন্ত। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস রফতানিকারক এই রুটে অবরোধ দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হুতি। এমনকি হুতি যোদ্ধাদের সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়েছে সৌদি আরব। এ অবস্থায় অঞ্চলটির নৌপথে চলাচলের স্বাধীনতা রক্ষায় 14টি দেশ নিয়ে নতুন সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সম্মিলিত সামরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে গঠন করা হয়েছে এই মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স। ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত সংযোগকারী এই কৌশলগত সমুদ্রপথের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য রুট ও জ্বালানি সরবরাহ সুরক্ষার লক্ষ্যে কাজ করবে জোটভুক্ত দেশগুলো। জোট গঠনের এই বৈঠকে আমন্ত্রিত 51টি দেশের মধ্যে অংশ নেন 43টি দেশের প্রতিনিধি। অংশ নেয় ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও। সৌদি আরবের নেতৃত্বে গঠিত এই জোটে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরস। এ অঞ্চলের কাছাকাছি অবস্থান সত্ত্বেও জোটে সই করেনি সংযুক্ত আরব আমিরাত ও ওমান। সৌদি আরব জানিয়েছে, অন্য দেশগুলোর জন্য এতে যোগ দেওয়ার দরজা খোলা থাকবে। জোটভুক্ত দেশগুলোর গোয়েন্দা তথ্য, পরিকল্পনা আদান প্রদানের পাশাপাশি যৌথ মহড়া ও সামুদ্রিক অভিযান পরিচালনা করবে বলে জানানো হয়। তবে এতে কোন দেশ কি পরিমাণ অবদান রাখবে তা স্পষ্ট করা হয়নি। জোটটিকে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে নয় বলেও উল্লেখ করেছে বিবৃতিতে। বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় 10 থেকে 12% পরিচালিত হয় বাবেল মানদেব প্রণালী দিয়ে। আব্দুল মালিক, আরটিভি। প্রায় 3 বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর অস্ত্র সমর্পণে রাজি হয়েছে গাজার সশস্ত্র সংগঠন হামাস। শুক্রবার সকালে এক বার্তায় এ খবর নিশ্চিত করেছে গাজার বোর্ড অফ পিস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে বড় অগ্রগতি বলে দাবি করেছেন। তবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও পুনর্গঠন ছাড়া এই চুক্তি বাস্তবায়িত হবে না বলে স্পষ্ট করেছে হামাস। সামিল শেহাবের রিপোর্টে বিস্তারিত।
দীর্ঘ সংঘাতের পর অবশেষে শান্তির পথে হাঁটছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো অস্ত্র সমর্পণে রাজি হয়েছে গোষ্ঠীটি। গাজা উপত্যকা পরিচালনার জন্য গঠিত বোর্ড অব পিসের চুক্তি অনুযায়ী গাজার দায়িত্বপ্রাপ্ত জাতীয় কমিটির কাছে অস্ত্র হস্তান্তর করবে সশস্ত্র গোষ্ঠীগুলো। প্রথমে পুলিশিংয়ে ব্যবহৃত হালকা অস্ত্র এবং পরে ভারী অস্ত্রগুলো জব্দ করা হবে। শান্তির পথে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিরস্ত্রীকরণ সম্পন্ন হলে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে এবং তাদের স্থলাভিষিক্ত হবে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় 14 দিনের মধ্যে অস্ত্র সমর্পণের পরিকল্পনা তৈরি করা হবে। তবে হামাস নেতা গাজী হামাদ স্পষ্ট জানিয়েছেন, গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন প্রক্রিয়া শুরু না হলে চুক্তি মানবেন না তারা। তবে ফিলিস্তিনের আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এই চুক্তির খবর অস্বীকার করেছে। অন্যদিকে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তেল আবিব। সামিউল শিহাব, RTV। যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংসের দাবি করেছে ইরান। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় এই 3টি বিমান সম্পূর্ণ ধ্বংস হওয়া সহ আরও 3টি বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে বৃহস্পতিবার এমন দাবি করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বিবৃতিতে বলা হয়, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় 2 ব্যক্তি ও তাদের এক সন্তান নিহত হওয়ার ঘটনার জবাবে এই হামলা চালানো হয়েছে। এর আগে বুধবার রাতভর ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিগুলোতেও আক্রমণ করে ইরান। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 32 জন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে বেলুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত 29টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি খনির ভেতরে আরও 3 জনের মরদেহের অবস্থান শনাক্ত করেছে তারা। এমনকি ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের মধ্যে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা এখন খুবই ক্ষীণ বলে জানিয়েছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সুড়ঙ্গে এলাকার একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে মিথেন গ্যাস জমে বিস্ফোরণটি হতে পারে। পাকিস্তানের কায়কোরাম পর্বতমালায় ব্রড পিকে তুষার ধসে নিখোঁজ 10 পর্বতারোহীর মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জিপিএস সিগন্যালের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের পর শুক্রবার উদ্ধার অভিযান জোরদার করে ইসলামাবাদ। অ্যালপাইন ক্লাব অফ পাকিস্তান জানিয়েছে, তল্লাশি অভিযানে 4টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্প 3 এর দিকে যাওয়ার সময় তুষারধসের কবলে পড়ে বিশ্ববিখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূজা সহ আন্তর্জাতিক এই পর্বতারোহী দলটি। নিখোঁজ দলের মধ্যে নেপাল, যুক্তরাষ্ট্র, ওমান ও পাকিস্তানের আরোহীরা রয়েছেন। বাকিদের সন্ধানে 8000 মিটার উঁচু ব্রড পিকে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 জনে। শুক্রবার কুমামোতো প্রিফেকচার প্রশাসনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার আঘাত হানা এই ভূমিকম্পে ধসে পড়ে বহু ভবন, ক্ষতিগ্রস্ত হয় সড়ক যোগাযোগ ও জরুরি সরবরাহ ব্যবস্থা। কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ প্রাণহানি হয়েছে একটি কাগজ কারখানা ধসে এবং শপিং মলে গ্যাস লাইন বিস্ফোরণে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ ও আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। কর্মকর্তাদের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে 4 তলা একটি ভবন ধসে অন্তত 6 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বালাজিনগর এলাকায় কোহিনুর ভবনের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। দুর্ঘটনার সময় ভবনটিতে মেরামতের কাজ চলছিল। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারে। স্থানীয়দের উদ্ধারে রাত থেকেই শুরু হয়েছে অভিযান। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধার কর্মীরা ভারী যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কুকুর নিয়ে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। এর আগে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল পৌর কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভারত সীমান্তবর্তী সুনসারি জেলায় ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সহিংসতায় রূপ নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালালে 2 জন নিহত হন। এছাড়া পাশের সিরাহা জেলায় বিক্ষোভের সময় মারা যান আরও একজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি এলাকায় কারফিউ জারি করে কর্তৃপক্ষ। এ ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জাপানের শহর ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কারো মনে ক্ষোভ, কারো মনে আশঙ্কা, আবার কেউ এটিকে নতুন বাস্তবতাকে গ্রহণ করার সুযোগ হিসেবে দেখছেন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। জাপানের একটি ছোট উপকূলীয় শহরে নতুন একটি মসজিদ নির্মাণকে ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। কারো চোখে একটি ধর্মীয় স্বাধীনতার প্রতীক, আবার কারো কাছে এটি জাপানের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের জন্য নতুন চ্যালেঞ্জ। জনসংখ্যা কমে যাওয়ায় বিদেশি শ্রমিকদের উপর নির্ভরশীল দেশটিতে এখন প্রশ্ন, নিজস্ব পরিচয় অটুট রেখে কি বহুত্ববাদকে গ্রহণ করতে পারবে জাপান? সমস্যার শুরু মূলত টোকিও থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে শান্ত উপকূলীয় শহর ফুজিওয়াসা নিয়ে। এখানে নির্মাণ হতে যাচ্ছে শহরের প্রথম মসজিদ, আর সেই পরিকল্পনাই যেন ভেঙে দিয়েছে বহুদিনের নীরবতা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, সবখানেই চলছে তুমুল বিতর্ক। স্থানীয় বাসিন্দাদের দাবি, মসজিদ নির্মাণে এলাকার সামাজিক চরিত্র বদলে যেতে পারে। কেউ কেউ বলছেন, কাছের ঐতিহ্যবাহী শিন্তো মন্দিরের চেয়ে বড় মসজিদ নির্মাণ স্থানীয় সংস্কৃতির প্রতি অসম্মান। এবছরের শুরুতে রেল স্টেশনের সামনে হাজারো মানুষ বিক্ষোভও করেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অভিবাসন নিয়ে চলমান উত্তেজনা তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। বিতর্কের পাশাপাশি বাড়ছে বিদ্বেষও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম বিরোধী প্রচারণা, বিভ্রান্তিকর তথ্য, এমনকি বিভিন্ন মসজিদে অপমানজনক ফোন কল ও ইমেল পাঠানোর অভিযোগ উঠেছে। এর জবাবে মানবাধিকার সংগঠনগুলো বিদ্বেষ নয়, সহাবস্থান স্লোগানকে পাল্টা কর্মসূচি হিসেবে পালন করছে। তবে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগে এমন পরিস্থিতি ছিল না। এখন প্রায়ই মুসলিমদের দেশ ছেড়ে চলে যাওয়া কিংবা নিজেদের দেশে ফিরে যাও এমন মন্তব্য শুনতে হয়। কেউ কেউ মুসলিমদের সন্ত্রাসী বলেও অপবাদ দেন। তবে তাদের ভাষায় উত্তেজনার জবাবে তারা ধৈর্যই বেছে নিয়েছেন। একই সঙ্গে তারা জানান, স্থানীয় সমাজের সঙ্গে যোগাযোগ বাড়াতেও মুসলিম সম্প্রদায়ের আরও উদ্যোগী হওয়া দরকার। এই বিতর্কের পেছনে রয়েছে জাপানের বড় বাস্তবতা। জন্মহার কমে যাওয়া আর শ্রমিক সংকটে দেশটিতে ক্রমশই বিদেশি কর্মীদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। 2025 সালে বিদেশি বাসিন্দার সংখ্যা ছাড়িয়েছে 40 লাখ। কর্মরত বিদেশি পৌঁছেছে রেকর্ড 25,70,000-এ। অন্যদিকে জনসংখ্যা কমেছে প্রায় 10 লাখ। এদিকে 2024 সালের শেষে জাপানি মুসলিমের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 4,20,000-এ। সরকার এখনও জাপানকে অভিবাসী নির্ভর রাষ্ট্র বলতে রাজি নয়, বরং ভিসা ফি বাড়ানো, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং সীমান্ত নিয়ন্ত্রণে আরও জোরদার পথে হাঁটছে টোকিও। কিন্তু শ্রমিকের প্রয়োজন মেটাতে বিদেশিদের স্বাগত জানিয়ে আবার তাদের উপস্থিতি নিয়েই বিতর্কে জড়িয়ে ভবিষ্যতে জাপান কি নতুন এক পরিচয়ের সংকটের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি সহাবস্থানই হবে দেশটির পরবর্তী বাস্তবতা? আব্দুল মালেক, RTV। মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় প্রবেশের ঘটনায় অন্তত 9 অভিবাসীর মৃত্যু হয়েছে। গত কয়েকদিনে প্রায় 2000 মানুষ সীমান্ত পেরিয়ে সেউতায় ঢুকে পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের অনেকেই সমুদ্রপথে সাঁতরে, ভাসমান যান ব্যবহার করে এবং সীমান্তের বেড়া অতিক্রম করে স্পেনে প্রবেশ করে। বিপুল সংখ্যক মানুষের প্রবেশে সেউতার সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটিকে চরম মানবিক ও সামাজিক সংকট হিসেবে বর্ণনা করেছেন আঞ্চলিক প্রধান হেসুস ভিভাস। পরিস্থিতি সামাল দিতে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার। পাশাপাশি মরক্কোর সঙ্গে সমন্বয় করে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের দৃশ্য। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।